তোমরা এইমাত্র যারা ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা দিলে, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। এবারে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের যে বিষয়বস্তু রয়েছে সেটা জানব। এখানে দেওয়া আছে, দেখো, বহুরূপী, অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয়োল্লাস, পথের দাবি, সমাস এবং প্রতিবেদন, কোনি উপন্যাসের 31 থেকে 49 পাতা পর্যন্ত। তাহলে আমরা আজকে শুরু করব বহুরূপী গল্পটা। গল্পটা লিখেছেন বিখ্যাত কথা সাহিত্যিক সুবোধ ঘোষ। এই গল্পে আলোচনা হয়েছে একজন সন্ন্যাসীর ও একজন বহুরূপীর চরিত্রের কথা। আমরা বহুরূপী গল্পের লেখক দেখেছি সুবোধ ঘোষ। লেখক পরিচিতি যদি আমরা জানতে চাই তাহলে দেখব যে বাংলা সাহিত্যের ইতিহাসে কথা সাহিত্যিক হিসেবে সুবোধ ঘোষ একজন স্মরণীয় ব্যক্তিত্ব। সাহিত্য জগতে তার অনুপ্রবেশ ঘটেছিল বেশ অনেক পরে। তিনি তার মেধাশক্তি, চিন্তা চেতনা এবং অভিজ্ঞতার দ্বারা বাংলা সাহিত্যকে এক কালজয়ী রচনার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছিলেন। সুবোধ ঘোষের লেখা বিখ্যাত কিছু গল্পগ্রন্থ রয়েছে, যেমন ভারত, প্রেমকথা, গঙ্গোত্রী, ত্রিজামা, ভালোবাসার গল্প, শতকিয়া ইত্যাদি। তিনি এই বহুরূপী গল্পটা যেখান থেকে নিয়েছেন সেটি হলো গল্প সমগ্রের 3য় খণ্ড। অর্থাৎ এই গল্পটা গল্প সমগ্রের 3য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। প্রথম পরিচ্ছেদে যেটা আলোচনা রয়েছে সেটা আমরা আজকে দেখব। প্রথমেই বলছে, হরিদার কাছে আমরা এই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? তাহলে ফার্স্ট লাইনে আমরা দেখলাম হরিদা হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র এবং তার বন্ধুরা তাকে সাক্ষী করে বলছেন যে হরিদা কিছু শুনেছেন, কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন। তাহলে হরিদা উনানে তখন কিছু একটা ফোটাচ্ছিলেন, সেই সময় উত্তর দিয়ে বললেন, না কিছুই শুনিনি তো। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব, আমাদের বলবেই বা কে? এই লাইনটার মধ্য দিয়ে হরিদা একটু আক্ষেপের মধ্য দিয়ে বলেছেন যে বড় লোকের কথাবার্তা আমরা গরিব মানুষ বা ছোট লোক হয়ে কি করে জানতে পারবো, আমাদের বলবে কে? সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আমরা দেখছি একটা এই পাতা একটা ছবি রয়েছে বা চিত্র রয়েছে, যে চিত্রের মধ্যে দেখছি একদিকে জগদীশবাবু, অন্যদিকে সন্ন্যাসী, যে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন সেই ছবিটা এখানে ফুটে উঠেছে। আমরা দেখব নিচে কি লেখা আছে। 7 দিন হলে এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহায় থাকেন, সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। তাহলে জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার সম্পর্কে এই 2 লাইনে বর্ণনা রয়েছে। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? তার বন্ধুরাকে হরিদা জিজ্ঞাসা করলেন, এই সন্ন্যাসীটা কি এখনো জগদীশবাবুর বাড়িতে আছেন, না চলে গিয়েছেন? ওনারা উত্তর দিল, না চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। এরপরে আমরা পরের পাতায় দেখব, তা পেতেন না হরিদা। বন্ধুরা হরিদাকে বলে যে তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু এই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলি নিতে দেননি সন্ন্যাসী। হরিদা জিজ্ঞাসা করছেন, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বল্লা দিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। আমরা এই প্যারাতে দেখতে পাচ্ছি যে সন্ন্যাসীর সামনে যখন জগদীশবাবু একজোড়া সোনার বোল লাগানো খড়ম এগিয়ে দিলেন, তখন কিন্তু সন্ন্যাসী পা দুটো এগিয়ে দিলেন। অর্থাৎ এখানে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে সন্ন্যাসীর লোভনীয় চরিত্র ফুটে উঠেছে। সন্ন্যাসী যে সামান্য পয়সায়
পাতা দেন না, সেই বিষয়টা কিন্তু ফুটিয়ে তুলেছেন সুবোধ ঘোষ। এবার আমরা দেখব পরে কি লিখছে। বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, তখন নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তারপরে হরিদা বলছে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। আমরা বুঝতেই পারছি যে সন্ন্যাসী অর্থলোভী, তাকে জোর করে কেউ কিছু দিলে না করেন না। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। তাহলে এই গল্প যখন হরিদার বন্ধুরা হরিদাকে শোনাচ্ছেন, ততক্ষণ হরিদা চুপ করে আছেন, আর আমরা কি বলছি সে বিষয়ে কিন্তু হরিদা কান দিচ্ছেন না। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটায় হরিদার জীবনের ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। তাহলে এখানে হরিদা হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যে তার বন্ধুদের নিয়ে চায়ের আড্ডায় প্রতিদিন তার বাড়িতে বসেন, এবং সেখানে হরিদা শুধু চাটা বানিয়ে দেন, আর বন্ধুরা চা, চিনি আর দুধ নিয়ে আসে, এবং সবাই মিলে গাল গল্প করে, এবং সেই গল্পের আসরে জমে ওঠে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর কথা। খুবই গরিব মানুষ হরিদা। এখান থেকে আমরা জানতে পারছি হরিদার জীবন কাহিনী বা হরিদা কেমন মানুষ সে সম্পর্কে। কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। তাহলে হরিদা হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যে অভাবকে মেনে নিতে পারে, কিন্তু নিয়ম বাঁধা যে সরকারি চাকরি সেই কাজ করতে সে নারাজ। কারণ সময় ধরে প্রতিদিন সেই সকাল 10টায় উঠে 11টার মধ্যে অফিসে পৌঁছানো, আবার 4:30টায় অফিস শেষ করে বাড়িতে সেই 5টা 6টায় প্রতিদিন এই একই কাজে অভ্যস্ত হওয়া তার পছন্দ নয়। এই জন্য হরিদা কিন্তু মাঝে মাঝে খেতেও পেতেন না। তার উনানে শুধু জল ফুটতো, ভাত ফুটতো না, ফলে তার অভাবে দিন কাটতো। এই বিষয়টি এই প্যারার মধ্যে ফুটে উঠেছে। তাহলে এখান থেকে হরিদার অবস্থার কথা কিন্তু জানতে চাইতে পারে। এরপর আমরা দেখব পরবর্তী প্যারাতে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারেন না। যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিশ দেন, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিশ দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। অর্থাৎ এই প্যারাতে আমরা বুঝতে পারছি যে হরিদা ভিন্ন ছদ্মবেশে মানুষকে আনন্দ দেয়। যারা চিনতে পারে তারা কিছু পয়সা দেয়, 1 আনা 2 আনা বকশিশ দেয়, আর যারা চিনতে পারে না অনেকে বিরক্তি ফিল করে 2-1 পয়সা দিয়ে দেয়। একদিন
চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। পাগলাটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। একটু পরেই বাসে ড্রাইভার কাশনার ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। তাহলে বাসের কন্ডাক্টর হরিকে বলেছিল খুব হয়েছে হরি, তাহলে নিশ্চয় বাসের কন্ডাক্টর তাকে চিনতে পারে, ফলে তাকে বারণ করে এখান থেকে চলে যাওয়ার জন্য, এখানে থাকার জন্য বারণ করে, অন্যদিকে চলে যাওয়ার জন্য বাধ্য করে, অন্যদিকে যাও। হ্যাঁ, এটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। তাহলে আমরা প্রথমে দেখলাম হরিদা পাগলের বেশ ধারণ করেছিল, গায়ে তার একটা ছেঁড়া কম্বল ছিল এবং ইট নিয়ে বাস যাত্রীর দিকে তেড়ে গেছিল। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে হরিদা প্রথমে বহুরূপীর কোন সাজে সেজেছিল? তাহলে আমরা বলবো পাগলের সাজ সেজেছিল। এরপর আমরা পরবর্তী প্যারায় হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরিদার কাণ্ড। এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। তাহলে হরিদা পাগলের ছদ্মবেশের পর বাইজির ছদ্মবেশ নিয়েছিল, মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। এখান থেকে প্রশ্ন হবে যে বাইজির ছদ্মবেশে হরিদা কত টাকা রোজগার করেছিলেন। তাহলে আমরা দেখলাম 8 টাকা 10 আনা। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা। আমরা কাবুলিওয়ালা অর্থাৎ কাবুলের অধিবাসীকে বলি, আর কাপালিক হচ্ছে তান্ত্রিক বা সন্ন্যাসী বিশেষ কিছু। তান্ত্রিক কাপালিক বলা হয়, তান্ত্রিক। বাউল আমরা জানি, যারা বাউল গান করে তাদের বাউল বলা হয়। কাপালিক যারা মন্ত্রতন্ত্র জানে তাদেরকে কাপালিক বলা হয়। কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কাবুল থেকে আসা ব্যক্তিকে কাবুলিওয়ালা বলা হয়। কখনো হ্যাট কোট পেন্টুলুন পরা ফিরিঙ্গি, কেরামিন সাহেব ফিরিঙ্গি বলা হয়। ভারতীয় বংশোদ্ভূত এবং ইংল্যান্ডের বংশোদ্ভূতের যদি বিয়ে হয়, তাদের সন্তান হলে সেই সন্তানকে ফিরিঙ্গি বলা হয়। আমরা জানি যে স্বাধীনতার আগে আমাদের দেশে ইংরেজরা ছিলেন এবং এই দেশের সংস্কৃতির সঙ্গে মিশে দেশে বিবাহ করে যে সন্তানের জন্ম দিয়েছেন তাদেরকে ফিরিঙ্গি বলা হয়। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিলেন ছেলেগুলো, আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। তাহলে একবার স্কুলে গেছিলেন হরিদা পুলিশ সেজে, এবং নকল পুলিশ সেজে কিন্তু মাস্টারের চোখকেও ফাঁকি দিয়েছিলেন। এবারের মতো মাপ করে দিন ওদের, কিন্তু 8 আনা
ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। মজার বিষয় যে মাস্টারমশাইকে তিনি ছাড়েননি, তিনি 8 আনা নিয়ে তবেই ছাত্রদের ছেড়েছিলেন। পরদিন অবশ্যই স্কুলে মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদা মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠছে? অর্থাৎ আমরা সেই আগের ঘটনায় ফিরে যাব, যখন হরিদার বন্ধুরা তাকে জগদীশচন্দ্রের বাড়িতে সন্ন্যাসীর কথা বলছিলেন, তখন কিন্তু তিনি গম্ভীর বা চুপচাপ ছিলেন। সেই বিষয়টি উল্লেখ করে এখানে বলা হয়েছে। ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা বলছে, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। সবাই জিজ্ঞাসা করলো, কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। তাহলে হরিদা আজকে সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে যাবেন। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকা বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু তাতেই বা কি হবে? ঠিকই বলেছেন হরিদা। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়। এবার মরিত গডার, লুটিত ভাণ্ডার একেবারে যা ঝেলে নেব, তাতে আমার সারা বছর চলে যাবে। তাহলে হরিদা কিন্তু একটা রিস্ক নিতে চেয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে গিয়ে একটা বহুরূপী সাজ সেজে সেখান থেকে কিছু একটা ইনকাম বা আয় করবেন বলে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর কাছে যাব। বড় চমৎকার আজকে সেই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। তাহলে যেদিন জগদীশবাবুর বাড়িতে হরিদা যাচ্ছেন বহুরূপী সেজে, সেই দিন কিন্তু চকচকে একটা পরিষ্কার জ্যোৎস্না রাত। সেই জ্যোৎস্না রাতের কথা এখানে বলা হলো। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বইকি। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? জটা জুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডল নেই, চিমটে নেই,
মৃগ চর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। আড়ুরগা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক হচ্ছে যে ব্যক্তি হঠাৎ করে আগমন ঘটে, তাকে আগন্তুক বলা হয়। আগন্তুক এই মানুষটি যেন এই জগতে এর সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। অশরীর মানে ভূত প্রেত বলে মনে হয়। কি অদ্ভুত উদ্দান্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। জগদীশবাবুর বাড়িতে যখন হরিদা যান, এমন সেজে যান, তাকে দেখে মনে হচ্ছে যে একটা লিকলিকে পাতলা মানুষ, যাকে দেখে একজন ভূত প্রেত মনে হচ্ছে, আর তার চোখ দিয়ে যেন আলো ঝরছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড় বলে মনে করেন। তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। অর্থাৎ ওই পাড়াতে জগদীশবাবুকে একটু ভাবিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে হরিদার দ্বারা, যে তিনি কোনো সাধু সন্ন্যাসী, যাকে প্রণাম না জানিয়ে দূর থেকে তিনি দেখছেন। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। ছিল একদিন সেই পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? জগদীশবাবু বলছেন, হুজুর আপনার কিভাবে সেবা করব বলুন। বিরাগী বলেন, ঠান্ডা জল চায়, আর কিছু চায় না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলে। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পায়ে স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী বলেন, বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিস্ময়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন, বলতে পারেন? বিরাগীজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় জগদীশবাবু। তবে অন্তত একটা কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো, তার মানে জগদীশবাবু বলছেন যে আপনার কোনো আর্জি থাকলে বলুন, আমি পূরণ করার চেষ্টা করি। বিরাগী বলেন, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকারই হয় না। জগদীশবাবু বলেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাব না। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিটই দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে।
ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ দিয়ে হরিদার চোখ, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তাড়া। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। তীর্থ ভ্রমণ মানে হিন্দুরা গয়া কাশী বিভিন্ন তীর্থস্থানে ঈশ্বর পাওয়ার আশায় যান, ঈশ্বর আরাধনার জন্য যান। সেখানে যেতে যে টাকা খরচ হয় সেটাকে বলা হয় তীর্থ ভ্রমণের টাকা। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরে যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। এ কথা একটা মাধুর্য আছে যে ঈশ্বর পাওয়ার ইচ্ছা থাকলে বাড়িতে বসে হয়, ভ্রমণ করার কোথাও দরকার হয় না। জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি। জগদীশবাবু বলছে, আমার অনুরোধ রইল, আপনি এই টাকাটা নিন। এরপর তৃতীয় পরিচ্ছেদে বলছে, বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরে পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। আসলে এখানে হরিদা তুলে ধরেছেন একজন সন্ন্যাসীর যা বৈশিষ্ট্য হওয়া উচিত সেই বিষয়টি। আর যে প্রকৃত সন্ন্যাসী হবে তার অর্থের প্রতি মোহ মায়া থাকবে না, যা এর আগে তিনি বন্ধুদের কাছ থেকে শুনেছিলেন। সেই চরিত্রের একদম বিপরীত চরিত্র এখানে তিনি তুলে ধরেছেন। আমাদের সমাজ ব্যবস্থায় হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, প্রতিটি ধর্মেই মৌলবি মাওলানা এবং মনি ঋষি বা সাধুরা তারা ছলে বলে আমাদের কাছ থেকে টাকা রোজগার করছে, সেটা আমরা হয়তো বুঝতে পারছি না। সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। পড়ব আমরা তৃতীয় পরিচ্ছেদ। কি করছেন হরিদা, কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? পাশের থেকে বন্ধুরা কিন্তু হরিদাকে এই কথাটা মনে করিয়ে দিচ্ছেন। আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? এবার হরিদা কিন্তু ঘরে আছেন এবং হরিদাকে তারা জিজ্ঞেস করছেন, ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছে হলো না। শত হোক ভবতোষ। কি হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। তাহলে এখানে ঢং নষ্ট হয়ে যাওয়া মানে কি? সন্ন্যাসী হচ্ছে সততার প্রতীক, একজন ধার্মিক ব্যক্তি হচ্ছে সততার প্রতীক। সে যদি সততাকে বজায় না রাখে তাহলে সমাজ কি করে চলবে? এবং হরিদা হচ্ছে একজন সৎ লোক, তিনি কিন্তু অন্যায়ভাবে উপার্জন করতে পছন্দ করেন না বলে এই রকম মুক্তি এখানে করা হয়েছে। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনে ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। এই কথাই কিন্তু বন্ধুরা বুঝতে পারে যে হরিদা যে মাঝে মাঝে খেতে পায় না বা অভাবে দিন কাটে, তার অভাব কিন্তু কখনো যাবে না। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো, বন্ধুরা জিজ্ঞাসা করছে, আপনি কি আর এইরকম কখনো করবেন? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন
এর বেশি কি আশা করতে পারে। তাহলে আমরা শেষ করলাম বহুরূপী গল্পে, যে গল্পটি একজন মানুষের সৎ চরিত্রের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছে। একজন মানুষ কীরকম সৎ হলে সমাজ ব্যবস্থা উন্নততর হয়ে উঠবে, একজন মানুষকে সততার কোন শিখরে থাকলে আমরা তাকে দেখে সৎ হওয়ার প্রবণতা মনের মধ্যে জাগাবো, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। আমরা যতই ধর্ম বা কর্ম করি না কেন, ধার্মিক লোকেরাই বিশেষ করে বেশি অসৎ এবং তারা অন্যায় কাজে লিপ্ত হতে দ্বিধাবোধ করে না। যেখানে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে সুবোধ ঘোষ ও হরিদার চরিত্রের মধ্য দিয়ে প্রতিবাদ করেছেন যে এগুলো আমাদের মধ্যে থাকা উচিত নয়। আমাদের সবসময় সততার সঙ্গে থাকা উচিত, তবেই আমাদের অন্তর্তুষ্টি, আত্মতুষ্টি, মনের মধ্যে শান্তি, অল্প খেয়ে পরেও আমরা অনেক বড় মনের মানুষ হয়ে উঠতে পারি, সেই বিষয়টিকে তুলে ধরেছেন। আমরা এখান থেকে জানব পরবর্তী ভিডিওতে বিষয়বস্তু। ততক্ষণে সঙ্গে থাকো এবং এই চ্যাপ্টার থেকে আসা সমস্ত শর্ট এবং 3 মার্ক এবং 5 মার্কের কোশ্চেন আমরা আলোচনা করব। সঙ্গে থাকো, ততক্ষণের জন্য ধন্যবাদ। আর এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।